ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে অষ্টম পর্ব, প্রথম ক্রুসেড অভিযানের প্রচারণা, ক্যাথলিক গির্জায় নতুন নেতৃত্বের আগমন। 480 হিজরি সনে 1088 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ক্যাথলিক গির্জার পোপের দায়িত্ব গ্রহণ করেন। ইতিহাসের পরবর্তী অধ্যায়ে বিভিন্ন ঘটনা প্রবাহের পট পরিবর্তনে নতুন এই পোপের দায়িত্ব গ্রহণের বিরাট ভূমিকা ছিল। বরং বোধ করি এমনটি বলল অত্যুক্তি হবে না যে আলোচ্য এই ব্যক্তিটি তার দায়িত্বকালে যে ভূমিকা ও প্রভাব রেখে গেছেন তার প্রতিক্রিয়া আজ শত শত বছর পরও বিদ্যমান আছে। নতুন পোপ হিসেবে অভিষিক্ত সেই ব্যক্তিটি হলেন দ্বিতীয় আরবান। 480 হিজরি হতে 492 হিজরি 1088 খ্রিস্টাব্দ থেকে 1099 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 11 বছর তিনি রোমে ক্যাথলিক চার্চের পোপের দায়িত্ব পালন করেন। ইসলামী প্রাচ্যে ক্রুসেড অভিযান পরিচালনার পরিকল্পনা ও সিদ্ধান্ত এই দ্বিতীয় আরবানই গ্রহণ করেছিলেন। দ্বিতীয় আরবান ছিলেন অত্যন্ত মেধাবী ও চৌকস, বিচক্ষণ ও চতুর এবং ক্ষুরদার কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী। পাশাপাশি তিনি ছিলেন বাকপটু ও বাগ্মী এবং প্রচণ্ড দুঃসাহসী একজন ব্যক্তি। সমকালীন বিশ্বের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি সম্যক অবগত ছিলেন। এ সব কিছুর পাশাপাশি তার অন্তর্জগৎ জুড়ে ছিল ইসলাম ও মুসলিম জাতির প্রতি প্রচণ্ড ক্রোধ ও বিদ্বেষ। কারণ এই মুসলিম জাতি প্রাচ্যে ঈসা মসিহের স্মৃতি বিজড়িত ভূমি ফিলিস্তিন শাসন করছে। তারাই একটানা 4 শতাব্দী ধরে ইউরোপের গুরুত্বপূর্ণ একটি অংশ আন্দালুস শাসন করে যাচ্ছে। দ্বিতীয় আরবান পোপের দায়িত্ব গ্রহণকালেও আন্দালুস ইসলামী শাসনের অধীনে ছিল। পোপ আরবান ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী। তিনি তার পূর্ববর্তী পোপ সপ্তম গ্রেগরির প্রচেষ্টাকে পূর্ণতায় পৌঁছিয়ে পূর্ব পশ্চিমে বিভক্ত 2 খ্রিস্টান গির্জাকে একত্র করার স্বপ্ন দেখতেন এবং নিজেকে একক খ্রিস্টান সমাজের সর্বোচ্চ নেতা ও একচ্ছত্র অধিপতি হিসেবে কল্পনা করতেন। পূর্বেও উল্লেখ করা হয়েছে যে তার পূর্বতন পোপ সপ্তম গ্রেগরির আমলে পোপ ও বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমুনিনুসের পারস্পরিক সম্পর্ক মোটামুটি সন্তোষজনক পর্যায়ে উপনীত হয়েছিল। ইতিপূর্বে সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমুনিসস পোপ গ্রেগরির কাছে মুসলিম সেলজুকদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা চেয়েছিলেন, কিন্তু তখন পোপ গ্রেগরি শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে না পারায় বাইজেন্টাইনদের সহায়তায় উল্লেখযোগ্য কোনো প্রচেষ্টা পরিলক্ষিত হয়নি। অবশ্য বাইজেন্টাইন সম্রাট এরপর আবারও পশ্চিমাদের সামরিক সাহায্য লাভের চেষ্টা করেন এবং 487 হিজরি সনে 1095 খ্রিস্টাব্দের মার্চে পোপ দ্বিতীয় আরবানের সঙ্গে সাক্ষাৎ করে সাহায্য প্রার্থনা করার জন্য ইতালিতে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। বাইজেন্টাইন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে পোপ আরবান বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে গভীরভাবে চিন্তা ভাবনা করেন। তিনি উপলব্ধি করেন যে তিনি যদি বাইজেন্টাইন সম্রাটের আবেদনে সাড়া দেন এবং ব্যাপক পরিসরে সহযোগিতা সচেষ্ট হন, তাহলে এই একটিমাত্র পদক্ষেপের মাধ্যমে অল্প সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন। যেমন 1, এর মাধ্যমে ইউরোপীয় সমাজ জীবনে রোমান ক্যাথলিক গির্জার ভূমিকা ও প্রভাব নতুন করে শক্তিশালী হবে, কারণ এর মাধ্যমে পোপ নতুন করে সেই পাপ মুক্তির প্রচারণা চালাতে পারবেন, যা ছিল তৎকালীন পুরো ইউরোপীয় সমাজের পরম আকাঙ্ক্ষিত বিষয়। ইউরোপীয় জনগণ তো পোপের কাছ থেকে এমন কিছু লাভের প্রত্যাশাতেই থাকত যা অতীত জীবনের যাবতীয় অন্যায় অপরাধ মোচন করে দেবে। 2, বাইজেন্টাইন সম্রাটের আবেদনে সাড়া দিয়ে শীঘ্রই তিনি এমন এক সামরিক অভিযানের সূচনা করতে পারবেন যাকে কেন্দ্র করে ইউরোপের বিভক্ত রাষ্ট্র ও করদ রাজ্যগুলো একত্র হবে এবং সকলের একক নেতৃত্বভার তার হাতেই অর্পিত হবে। এর মাধ্যমে তিনি পুরো ইউরোপের উপর রোমের ক্যাথলিক গির্জার সামরিক ও প্রশাসনিক কর্তৃত্ব পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। আজ যেহেতু সামরিক অভিযানটি একটি ধর্মীয় রূপ ধারণ করবে, তাই ইউরোপের কোনো রাষ্ট্রের শাসক বা করদ রাজ্যের সামন্ত তাতে অংশগ্রহণে আপত্তি করলে তাকে পাপ মুক্তির সৌভাগ্য হতে বঞ্চিত করা হবে এবং তার প্রতি গির্জার অনাস্থা ঘোষণা করা হবে। ফলে তার ক্ষমতা ও সিংহাসন হয়ে উঠবে কম্পমান।
স্বাভাবিকভাবেই পুরো ইউরোপের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা সুসংহত রাখতে পোপের নিঃশর্ত আনুগত্য বজায় রেখে চলবে, আর এর মাধ্যমে পোপ লাভ করবেন ইউরোপের প্রধান ধর্মীয় নেতার মর্যাদার পাশাপাশি প্রধান রাজনৈতিক ব্যক্তির ক্ষমতাও। 3. এর মাধ্যমে যে পোপের কেবল ধর্মীয় ও রাজনৈতিক অবস্থার উন্নতি ঘটবে তাই নয়, অর্থনৈতিক দিক থেকেও তিনি যথেষ্ট লাভবান হবেন। কারণ একদিকে বিজিত দেশগুলো থেকে অঢেল সম্পদ অর্জিত হবে, অপরদিকে ইউরোপের যেসব শক্তি অনিবার্য কোনো কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, তারাও ফিলিস্তিনে যেতে না পারার পাপ মোচনের জন্য গির্জাকে, বরং বলা ভালো পোপকে প্রচুর অর্থ প্রদান করবে। 4. ফিলিস্তিন ও শাম অঞ্চল থেকে যে সম্পদ অর্জিত হবে তার মাধ্যমে ইউরোপে চলমান প্রচণ্ড অর্থনৈতিক সংকটেরও সমাধান হবে এবং এর ফলে ইউরোপের অশান্ত পরিস্থিতিরও অবসান ঘটবে। 5. এর ফলে ইউরোপের উগ্র মানসিকতা লালনকারী সামরিক শক্তিগুলো নিজেদের মধ্যকার রাজ্য কেন্দ্রিক বা সামন্তকেন্দ্রিক অভ্যন্তরীণ সংঘর্ষের শক্তি ক্ষয়ের পরিবর্তে ইউরোপের বাইরের শত্রু ভূখণ্ড অভিমুখ হবে এবং সেখানে নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি মুসলমানদের বিরুদ্ধে নিজেদের উগ্র মনোভাব চরিতার্থের সুযোগ পাবে। 6. ক্রুসেডীয় মনোভাব লালনকারী ইউরোপ এই অভিযানের মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী শত্রু মুসলিম জাতির বিরুদ্ধে লড়াই করতে পারবে। পোপের দৃষ্টিতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ছিল এক অনিঃশেষ লড়াই। পোপের দৃষ্টিতে এই যুদ্ধ কেবল তখনই শেষ হতে পারে যখন মুসলমানেরা স্বধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। 7. ইউরোপে তখন প্রতি বছর হাজার হাজার মানুষ ক্ষুধা, শীত ও সুচিকিৎসার অভাবে মারা যেত। পোপের এই উদ্যোগের কারণে এমন অসংখ্য দরিদ্র খ্রিস্টান জনগণ বলতে গেলে নতুন জীবনের সন্ধান লাভ করবে, ফলে সকলেই তার প্রতি কৃতজ্ঞতায় গদগদ হয়ে যাবে। 8. ক্যাথলিক পোপের সামনে প্রাচ্যের অর্থোডক্স গির্জাকে ক্যাথলিক গির্জার সঙ্গে সংযুক্ত করার এবং উভয় গির্জাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার এক সুবর্ণ সুযোগ তৈরি হবে। কারণ সবাই চিন্তা করবে যে পোপই তো সেই মহান ব্যক্তি যিনি মুসলমানদের হাত থেকে প্রাচ্যের খ্রিস্টান সমাজকে উদ্ধার করতে ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে ছুটে এসেছেন। 9. এর মাধ্যমে সুপ্রাচীন এক ধর্মীয় আবেগপূর্ণ স্বপ্ন বাস্তবায়িত হবে, আর তা হলো যে পবিত্র ভূমিতে ঈসা মাসিহ জন্মগ্রহণ করেছেন এবং জীবন কাটিয়েছেন তা খ্রিস্টান সমাজের অধিকারে আসবে। 10. দশম ও সর্বশেষ লক্ষণীয় বিষয় হলো ভবিষ্যতে হয়তো এমন উপযুক্ত পরিস্থিতি নাও তৈরি হতে পারে যখন এ জাতীয় বিশাল অভিযানের জন্য এত আয়োজন ও আত্মত্যাগের গণনিবেদন খ্রিস্টান জাতির জন্য সঠিক বিবেচিত হবে। এখন তো প্রাচ্যের খ্রিস্টানরা তার কাছে সাহায্য প্রার্থনা করেছে, আর তাই এখনই তাদের সহায়তার অর্থ ব্যয় করার এবং কিছু প্রাণ বিসর্জন দেওয়ার সুযোগ আছে। অধিকন্তু পবিত্র যুদ্ধ বিবেচনা করে ইউরোপীয় জনগণ পোপকে এ যুদ্ধের বিশাল ব্যয় নিয়েও কোনো প্রশ্ন করবে না। বিপরীত যুদ্ধের যৌক্তিকতা যদি সুস্পষ্ট না হতো এবং তারপর যুদ্ধ করতে গিয়ে ইউরোপ যথেষ্ট জানমাল খোয়াতো, তাহলে হয়তো পোপকে ক্ষমতায় ছাড়তে হতো। ইতিপূর্বে যেমনটি ঘটেছিল বাইজান্টাইন সম্রাট চতুর্থ রোমানুস এর ক্ষেত্রে। মানজিকার্টের যুদ্ধে মুসলিম সেলজুকদের কাছে শোচনীয় পরাজয় বরণ করার পর চতুর্থ রোমানুসকে সিংহাসন হতে অপসারিত করা হয়েছিল। এখন যেহেতু বাইজেন্টাইনদের সাহায্য প্রার্থনার প্রেক্ষিতে অভিযান প্রেরিত হবে, তাই যুদ্ধে খ্রিস্টান বাহিনীর ভাগ্যে অপ্রীতিকর কিছু ঘটলেও পোপের কোনো ক্ষতি হবে না। কারণ পরিণতি যাই হোক না কেন, সবাই চিন্তা করবে যে পোপ তো মহান ও পবিত্র এক লক্ষ্য সামনে রেখেই যুদ্ধ করেছেন। পোপ চিন্তা করে দেখেন যে বাইজেন্টাইন সম্রাটের এই একটিমাত্র আবেদনে সাড়া দিয়ে তিনি এ সকল চাওয়াই পূর্ণ করতে পারবেন। এ যেন এক ডিলে 2 নয়, 10 পাখি শিকারের সুযোগ। পোপ দ্বিতীয় আরবান নিশ্চয়ই এ সুযোগ হেলায় হারাবার মতো নির্বোধ নন। সার্বিক দিক বিবেচনা করে পোপ আরবান অর্থোডক্স বাইজেন্টাইন প্রতিনিধি দলের আবেদনে অত্যন্ত উত্তেজিত উৎসাহিত হয়ে ওঠেন। বরং কাল বিলম্ব না করে তিনি মাঠে নেমে পড়েন। ক্যাথলিক গির্জা কাউন্সিলের সদস্যগণ তখন নিয়মিত বৈঠকের জন্য রোমে সমবেত হয়েছিল। পোপ প্রাচ্যের পরিস্থিতি তুলে ধরার জন্য বাইজেন্টাইন প্রতিনিধি দলকে সমবেত কাউন্সিলের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। পোপ আশা করেছিলেন যে এর ফলে সমবেত পাদ্রীদের মাঝেও বিষয়টি নিয়ে প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং
পোপও এই অপবাদ ও অভিযোগ থেকে মুক্ত থাকবেন যে তিনি সুস্পষ্ট কোনো কারণ ব্যতি রেখেই এককভাবে অভিযানের পরিকল্পনা করেছেন। পোপের আশাই বাস্তব হয়। উপস্থিত পাদ্রীরা প্রতিনিধি দলের মুখে প্রাচ্যের পরিস্থিতি শুনে অভিযানের বিষয়ে উৎসাহ প্রকাশ করে। এরপর স্বয়ং পোপ বাইজেন্টাইন প্রতিনিধি দলের কথার সমর্থনে উপস্থিত পাদ্রীদের কিছু কথা বলেন। সবশেষে তিনি সিদ্ধান্ত জানান যে অতি শীঘ্রই শুরু হবে ইসলামী প্রাচ্য ভূখণ্ড অভিমুখে ক্রুসেড অভিযান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি। দৃশ্যপটে ক্রুসেড আন্দোলনের প্রস্তুতি শুরু হলো ইসলামী ভূখণ্ড অভিমুখে ক্রুসেড আগ্রাসনের প্রস্তুতি গ্রহণ। পোপ দ্বিতীয় আরবান সিদ্ধান্ত নেন। প্রথমেই তিনি পশ্চিম ইউরোপের বিভিন্ন প্রান্তের সকল পাদ্রীকে সমবেত করতে একটি পাদ্রী সভা আয়োজন করবেন এবং ক্ষয়িষ্ণু প্রায় ক্ষমতার অধিকারী গির্জাগুলোর অবস্থা যাচাই করবেন। পাদ্রী সভা শেষ হওয়ার পর তিনি আয়োজন করবেন একটি বিশাল গণসম্মেলন। সম্মেলনে বিভিন্ন করদ রাজ্যের সামন্ত এবং সম্ভব হলে সকল শাসক ও রাজাকেও আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণ জানানো হবে সাধারণ জনগণকেও, যেন সম্মেলনটি অত্যন্ত কার্যকর ও প্রভাব বিস্তারকারী মহাসমাবেশে পরিণত হয়। আর সেই সম্মেলন থেকেই তিনি সকলকে ফিলিস্তিন অভিমুখে সামরিক অভিযানে গমনের আহ্বান জানাবেন। প্রশ্ন রয়ে গেল, কোথায় অনুষ্ঠিত হবে এই বিশাল জনসমাবেশ? জার্মানির রাজা চতুর্থ হেনরি সহ ইউরোপের অধিকাংশ রাজার সঙ্গে তখন পোপের বিরোধ চলছিল, কিন্তু করদ রাজ্যগুলোর সামন্ত ও জমিদারদের সঙ্গে, বিশেষ করে ফ্রান্সের সামন্তদের সঙ্গে পোপের চমৎকার ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় ছিল। পোপ ফ্রান্সের সামন্তদের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে সেখানেই মহাসমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নেন। ফ্রান্সকে বেছে নেওয়ার পেছনেও আরও কিছু কারণ ছিল। তখন ফ্রান্স ছিল অত্যন্ত জনবহুল একটি দেশ। শেষ 10 বছরে ফ্রান্সের উত্তর ও পূর্বাঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল, যা সেখানকার অর্থনীতিতে বিরাট নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাই স্বাভাবিক প্রত্যাশা এটাই ছিল যে এই চরম অর্থনৈতিক দৈন্যদশা হতে নিষ্কৃতি পেতে ইসলামী প্রাচ্যে যুদ্ধাভিযানে গমনের চিন্তা ফ্রান্সবাসীর মাঝেই সবচেয়ে সাদরে গৃহীত হবে। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 8ম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।